মতাদর্শের ঊর্ধ্বে উঠে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন বিরামপুর কলেজ মাঠে শুধুমাত্র জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা এবং সেই সাথে উনাকে অভিবাদন জানানোর জন্য। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। আর শত ব্যস্ততার মাঝেও জনাব তারেক রহমান দিনাজপুরের টানে আজকে এখানে উপস্থিত হয়ে যে সম্মান দেখিয়েছেন দিনাজপুরবাসীকে, সেজন্য কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ সালাম জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। আমরা আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পালা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জিতবে না বাংলাদেশের বিরুদ্ধে শক্তি জিতবে, সেই সিদ্ধান্ত নিতে হবে। যারা 47-এ দেশ চায় নাই, যারা 71-এ দেশের স্বাধীনতা চায় নাই, তারা কি দেশে আবার আসতে চায়? তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। শহীদ জিয়ার আদর্শে গড়া আপনাদের আমাদের প্রিয় দল বিএনপির নেতা, বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। জনগণের অধিকার এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যেই স্বপ্ন জনাব তারেক রহমান দেখিয়েছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। আর যেই নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে আপনারা তিনবারের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, এই মাঠে উনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং উনি বলেছেন জীবনের শেষ লগ্নে এসে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। আর আমাদের নেতা বলেন আমি নয় আমরা, আর সবার আগে বাংলাদেশ। কাজেই মনে রাখতে হবে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই 12ই জানুয়ারি সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট, সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে এবং আপনাদের প্রিয় মার্কা বিএনপির প্রতীক ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আর জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই কারণেই যে জনাব তারেক রহমান এই দেশের মানুষকে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন 31 দফার আলোকে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে সবাই মিলেমিশে আমরা সামনের দিকে সুশাসনের বাংলাদেশ গড়ে তুলব। থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না কোনো ধরনের জুলুমবাজি। আমরা সবাই মিলেমিশে গড়ব আমাদের দেশ, এই বাংলাদেশ। সেই জন্যই আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হব। ধানের শীষের পক্ষে আমাদের ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের সেবা করার জন্য, বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আগামী দিনে বিএনপি সত্যতা দেশ পুনর্গঠনের আগামীর বাংলাদেশ অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই এবং ওই দিন আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে ভোট দেই। তাহলেই কেবল এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আজকে যে করুণ অবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থায় করুণ অবস্থা থাকবে না। আজকে আমার ভাই বোনেরা, আমার ছেলে মেয়েরা আজকে বেকার সমস্যায় ভুগছেন। ধানের শীষ যদি সেবা করার সুযোগ পায়, বেকার সমস্যা বলে কিছুই থাকবে না। এই কৃষি নির্ভর অঞ্চলে আজকে নেতার কাছে অনুরোধ করব, কৃষি নির্ভর শিল্প কল কারখানা ডেভেলপ করার জন্য, গড়ে তোলার জন্য। আজকে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল
বিশেষ অর্থনৈতিক কাউন্সিল গঠিত হচ্ছে। আজকে উত্তরাঞ্চলে এক উত্তরা ইপিজেড ছাড়া আর কোনো কিছু গড়ে উঠে নাই। আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ তথা দিনাজপুরের মানুষ আপনার পাশে যেহেতু আজকে উপস্থিতি প্রমাণ করে দিনাজপুরের মানুষ ধানের শীষের পক্ষে। আমরা চাই ইপিজেড বলেন, অর্থনৈতিক অঞ্চল বলেন এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই এবং আমরা মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে যদি তাদেরকে গড়ে তোলা যায় তারা জনসম্পদ হবে, দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। আজকে আমরা এই যে আমাদের ফুলবাড়ি সহ দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত এই রাস্তা যদি 4 লেন হয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সর্বোপরি হাকিমপুরের যে হিলিপোর্ট এই হিলি স্থলবন্দরকে যদি আধুনিকায়ন করা হয় অর্থনীতির চাকা সচল হবে। আর এইখানে আপনার সেই রামসাগর বলেন আর আপনার আমাদের রামসাগর বলেন, সীতারকোট বলেন, সোনা মসজিদ বলেন, আশুরার বিল বলেন, এই সমস্ত অঞ্চলকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সত্যিকার অর্থেই পর্যটনের অপার সুযোগ সৃষ্টি হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। অন্যদিকে করতোয়া বলেন, ছোট যমুনা বলেন, আত্রাই বলেন, প্রত্যেকটি নদী তার শাখা প্রশাখা যদি পুনর্খনন করা যায় তাহলে কেবল এখানে কৃষির বিপ্লব ঘটবে এবং সারফেস ওয়াটার ইউজ করলে আগামী দিনে এই অঞ্চল মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা পাবে। সম্মানিত উপস্থিতি, আজকে মনে রাখতে হবে এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ প্রশাসনিকভাবে অনেক পিছিয়ে আছে। কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে ঘোড়াঘাট থেকে দিনাজপুরের দূরত্ব 100 কিলোমিটার, আইন শৃঙ্খলা রক্ষা করা নিদারুণ কঠিন এবং সর্বোপরি এটি একটি সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের প্রাদুর্ভাব অনেক বেশি। সেই জন্যই এই অঞ্চলকে আঞ্চলিকভাবেই হোক আর প্রশাসনিকভাবেই হোক বিকেন্দ্রীকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়গুলো আমরা যখন আপনাকে এই দেশের মানুষ আজকে উপস্থিতির মাধ্যমে তারা যেহেতু আপনার পক্ষে আছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে 12ই ফেব্রুয়ারিতে আপনি যখন দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন তখন এই কথাগুলো আপনি দয়া করে মূল্যায়ন করবেন এবং এই দেশের মানুষ আপনার দিকে বুক ভরা আশা নিয়ে চেয়ে আছে। এই দেশের মানুষ পিছিয়ে পড়া মানুষ, এই যে আদিবাসী সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী এবং মুসলমান সহ সকল ধর্মের মানুষ আজকে এখানে নিদারুণ কষ্টে আছে। এই মানুষগুলোকে যদি মেইন স্ট্রিমের সাথে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর আপনার সেই বক্তব্য আপনি চান, আমি নয় আমরা। আর সবচেয়ে বড় কথা আগামীর আপনার যে ভিশন, ইউ হ্যাভ এ প্ল্যান, আমরা মনে করি 31 দফার আলোকে আপনার যে প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। এই অঞ্চলের মানুষ আগামী দিনে ধানের শীষের পক্ষে আজকে যেভাবে দাঁড়িয়েছে ভবিষ্যতে আরো বৃহৎ আকারে ধানের শীষের পক্ষে দাঁড়াবে। আর একটি কথা বলতে চাই, আর কেউ কেউ বলে এই অঞ্চল নাকি কাউকে কাউকে আমরা লিজ দিয়েছি। সত্যি কথা বলতে কি এই অঞ্চল কি ধানের শীষের অঞ্চল না অন্য কারো? আপনারা বলেন, 2 হাত তুলে বলেন, এই দেশে 12ই ফেব্রুয়ারিতে কারা নির্বাচিত হবে ইনশাআল্লাহ? কে যাবে? মার্কাটা কি আপনাদের? শহীদ জিয়ার মার্কা কি? বেগম খালেদা জিয়ার মার্কা কি? জনাব তারেক রহমানের মার্কা কি? স্বাধীনতা সার্বভৌমত্বের মার্কা কি? আগামী দিনের উন্নয়নের মার্কা কি? কাজেই মনে রাখতে হবে আপনাদের সবাইকে ধানের শীষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেষ করছি। আবারও অনেক অনেক ধন্যবাদ নেতা আপনার উপস্থিতির জন্য। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ নসিব করুক। জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন খায়াতে তয়বা দান করুক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি, আজকের এই সভার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনেছি অনেক দিন আগে থেকে যে আপনি স্বপ্নচারী মানুষ। আপনি এই দেশের এমন একজন মানুষ যার পিতা একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, যার মা একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন। পৃথিবীতে এই ধরনের ব্যক্তিত্বের নজির খুবই কম। আমি বক্তৃতা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলবো 91 থেকে 96, 2001 থেকে 2006 দিনাজপুরের মানুষ উন্নয়ন দেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে মানুষ উন্নয়ন দেখেছে। দিনাজপুরে অনেক আমরা পেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পর সকল উন্নয়ন বন্ধ ছিল। তাই আমি আমার বক্তব্য শেষ করবো এইভাবে যে আমরা যারা আপনাকে চিনি, আপনি অবিসংবাদিত নেতা। নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আপনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আসবেন এবং বিশেষ করে দিনাজপুরকে, যে দিনাজপুর কয়লা খনি রয়েছে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখে, যেই দিনাজপুরে পাথর খনি রয়েছে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখে, সেই দিনাজপুরের মানুষ আপনার কাছ থেকে গ্যাসের বন্দোবস্ত চায়। তারা গ্যাস চায়, তারা সিটি কর্পোরেশন চায়, তারা মহিলা ক্যাডেট কলেজ চায়, তারা উন্নয়ন চায়, তারা লিচুর জন্য, টমেটোর জন্য বেসরকারি উদ্যোগে তারা কারখানা চায়। দিনাজপুরবাসী ইপিজেড চায়। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশের প্রয়াত নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বাংলাদেশে কোনো নেতা আছে? বাংলাদেশে কোনো নেতা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, নেতৃবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধা, জুলাই পরিবারের সদস্যবৃন্দ, যোদ্ধাদের, উপস্থিত বিরামপুরবাসী ভাই ও বোনেরা, দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত মুরব্বীবর্গ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে খুব ভালো আছি। বহু বছর পর নানি বাড়িতে এসেছি, বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। এখন নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়ালেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইল? তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে। নাতি যে আসছে, নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি আমরা? এই যে সামনের 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। এই যে বললাম, এই মঞ্চের পাশে 13টি পরিবারের সদস্য এখানে বসে আছে। এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। গত 16 বছরে আমাদের বহু নেতাকর্মী
অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে। আজ আল্লাহর রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে। আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলে মিলে আজকে 12 তারিখে আমরা এই আগামী 12 তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব, শুধু ভোট দিলেই হবে না, এই নির্বাচন হতে হবে। আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের। কি সেটি? সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত 16-17 বছর ধরে এই এলাকা সহ, দিনাজপুর এলাকা সহ, সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের সদস্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতন করা হয়নি। এলাকার ঠিক মতন উন্নয়ন করা হয় নাই। মিল ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা, তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই। এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই, মেরামত করা হয় নাই। হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই। স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে দেখেছি ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে, কৃষি প্রধান এলাকা হিসাবে, তাই তো নাকি? এখন এই কৃষি প্রধান যে অঞ্চল, কৃষি প্রধান যে এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এই এলাকার লিচু, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত, এই এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শুধু রফতানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না। আমাদের এলাকায়, এই এলাকায় বহু তরুণ যুবক আছে, যুবক আছে, যুব সমাজের সদস্য আছে, তাদের শিক্ষার আলো আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে, যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই। বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা, যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্মসংস্থান করতে পারে, নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে। কি ভাই, এটি কি করব আমরা? এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব? আচ্ছা, যদি করতে বলতে হবে তো ভাই কি করব? আমি তো বলছি করব, আপনাদের যদি বলেন চাই, তখন ইনশাল্লাহ আমরা করব। চাই ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই যে মঞ্চের চারিদিকে হাজার হাজার মা বোনেরা আছেন, মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন, এই মা বোনদের শিক্ষার জন্য
এই এলাকার সন্তান খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বোনদেরকে, যেই মা বোনদেরকে খালেদা জিয়ার শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন, সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত নারী আছে, যত গৃহিণী আছে, সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সকল মা বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশী কৃষি প্রধান দেশ একটি, সমগ্র বাংলাদেশ কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করে দিতে চায়। 10,000 টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ করতে হবে না, সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণভাবে সেটা মওকুফ করে দিবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের বহু মানুষ বিভিন্ন রেজিস্টার্ড এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে নিজের জীবনযাপন সংসার চালানোর জন্য, করেছেন না? এই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে শোধ করে দিতে চাই। এই ক্ষুদ্র ঋণের বোঝা আমরা চাই না আমাদের এলাকার মানুষ বহন করুক। প্রিয় ভাই বোনেরা, মা বোনদের হাতে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। যেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের ঋণ পেতে সুবিধা হবে, যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের যে পরিমাণ জমি সেইটি হিসাব করে আমরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক পৌঁছে দিতে চাই, যাতে করে তাদেরকে অন্যের পেছনে পেছনে ঘুরতে না হয়। সরাসরি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের সহযোগিতা পৌঁছে যাবে, যার ফলে ধীরে ধীরে কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই এই এলাকা সহ সমগ্র বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কারা তারা? তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন তারা, এইসব ধর্মীয় ব্যক্তিত্ব। আমরা চাই সরকারের পক্ষ থেকে এইসব ধর্মীয় ব্যক্তিরা যাতে সম্মানের সঙ্গে বাস করতে পারেন, সেই জন্য সরকার থেকে আমরা প্রতি মাসে তাদের জন্য একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই আমাদের মা বোনরা, শিশুরা, সন্তানরা ঘরে বসে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে, সেই জন্য সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না, সে মা বোনদেরকে সেই চিকিৎসা সুবিধা তাদেরকে ঘরে পৌঁছে দিতে চায়। এখন প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বিভিন্ন প্রকার ট্রেনিং দিতে চাই, যাতে করে শিক্ষকরা সঠিকভাবে আমাদের শিশুদেরকে, সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারেন। এই জন্য প্রাইমারি স্কুল সহ সেকেন্ডারি স্কুলে, হাই স্কুলে যে শিক্ষক আছে, ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক শিক্ষকের কাছে আমরা একটি করে কম্পিউটার পৌঁছে দিতে চাই, যেই কম্পিউটারের মাধ্যমে তারা নিজেরা ট্রেনিং প্রাপ্ত হবেন এবং যেই কম্পিউটারের মাধ্যমে তারা তাদের শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা দিতে পারবেন। এখন প্রিয় ভাই বোনেরা,
এই যে আমি আপনাদের সামনে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা কি করবেন, কি করবেন, আসছি সেই কথায়। এই যে আমি 12 তারিখে নির্বাচনের আগে 12 তারিখে আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে, তাহলে আমরা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করব, কিভাবে দেশ পরিচালনা করব, কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই কি পরিকল্পনাগুলো কম বেশি শুনেছেন? কি ভাইরা শুনেছেন? আচ্ছা, তো এখন প্রিয় ভাই বোনেরা, পরিকল্পনা তো আরো আছে। এই এলাকার মানুষের আরেকটি বিরাট চাহিদা আছে, বিশেষ করে এই পুরা গ্রেটার দিনাজপুর রংপুর সহ, সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ। দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে, দিনাজপুর জেলারও, যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন। আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাল্লাহ চালু হয় তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই সংক্ষেপে হচ্ছে এই হচ্ছে আমাদের বিএনপি ধানের শীষের পরিকল্পনা। আগামী দিন আমরা কিভাবে দেশকে পরিচালনা করব। এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জনগণের, এই দেশের যারা মালিক, সেই মালিকের সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। আমার জানতে ইচ্ছা করছে এই দেশের মালিক কারা? কারা এই দেশের মালিক? যে জনগণ। এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। এখন এই দেশের মালিকের কাছে আমি জানতে চাই যে প্রিয় মালিক, এই দেশের বাংলাদেশের মালিক, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি কি করতে চাই। মালিকের কাছে আমি এখন জানতে যাচ্ছি যে আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? পরিকল্পনা কি নিয়েছেন? আপনারা কি করবেন 12 তারিখে? কি করবেন বুঝি না। কি ধানের শেষ? ধানের শেষ। এই প্রার্থীরা এদিকে আসেন তো, যারা প্রার্থী, যারা ধানের শীষের প্রার্থী তারা আসেন, পাশে দাঁড়ান, দুই পাশ দিয়ে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, চারজন কেন? আচ্ছা, এই যে আমার দুই পাশে চারজন ধানের শীষের প্রার্থী দাঁড়িয়ে আছে। আক্তার সাহেব দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে, জাহিদ সাহেব দাঁড়িয়েছে, জামান দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি। কিন্তু 12 তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বীবর্গ, প্রিয় মা বোনেরা, আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারি? এদের দায়িত্ব কি আপনাদের হাতে দিতে পারি 12 তারিখ পর্যন্ত? ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই চার ব্যক্তি, এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ, এখানে সকল ধর্মের ভাই বোনেরা, বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি এই চার ব্যক্তি সহ আমাদের আরো দুজন তারা আসতে পারেননি, তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা, এই এলাকার উন্নয়নকে দেখে রাখা, এই চার ব্যক্তির দায়িত্ব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বসেন আপনার কথা। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যের শুরুতে প্রথমেই বলেছি যে এটি কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নানি বাড়িতে এসেছি। কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। আরেকটা কথা, এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কি? কে? তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান, সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি, সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি। কাজেই দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান, আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসুন আজকে আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক, আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ।
রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ, রাষ্ট্র পুনর্গঠনের শপথ। আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পরেও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে আমার ভাইয়েরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে, নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে, নিরাপদে নিশ্চিন্তে রাত্রে ঘরে ঘুমাতে পারবে। যে বাংলাদেশে আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা আদিবাসী হই, আমরা খ্রিস্টান হই, আমরা বৌদ্ধ হই, আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমাদের পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতে, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন সেই বাংলাদেশ গড়তে? কারা কারা আছেন আমার সাথে সেই বাংলাদেশ গড়তে? আসুন তাহলে, আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দেই, যেই বাংলাদেশের প্রত্যাশা, সেই বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে জুলাই শহীদরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্রের উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে গীবত করি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকাবকি করি, তাতে কি জনগণের কোনো উপকার হবে? জনগণের কোনো উপকার হবে না। জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো হবে, দেশের জন্য যখনই ভালো হবে, যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে, তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। কি সেটা? করব কাজ। কে ভাই? করব কাজ, গর্ব দেশ। সবার আগে
হইল না। নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ সবার আগে, আরো জোরে, সবার আগে বাংলাদেশ। আসুন প্রিয় ভাই বোনেরা, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত ষড়যন্ত্র হয়েছে, হুমকি হয়েছে, মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই। উনি এই বাংলাদেশেই ছিলেন। খালেদা জিয়া আপনাদেরই সন্তান, আপনাদেরই এই এলাকার মেয়ে। সেই খালেদা জিয়া বলে গিয়েছেন, বাংলাদেশই আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। তাই আসুন, খালেদা জিয়ার সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশই হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হোক আমাদের শেষ ঠিকানা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। নানি বাড়ি আসছে তো খুশিতে কথা বলতেই ভুলে গেছি। আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো আম। ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। সেই আমের সাথে যে সকল কারখানা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা এখানে তৈরি করব। ঠিক আছে তো? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।